আইশো স্পিড ছোটবেলায় বুলিং এর শিকার হয়েছিল, কিন্তু আপনি কি জানেন সে ইতিমধ্যে একজনের বাবা। সে একজন ভক্তের জীবন বাঁচিয়েছে আর লাইভ স্ট্রিমিং চলাকালীন প্রায় 17 বার মৃত্যুর মুখোমুখি হয়েছে। আজকে জানতে পারবেন আইশো স্পিড সম্পর্কে এমন 10টি তথ্য যা হয়তো আপনি এর আগে জানতেন না। নাম্বার 10, অনেকেই দাবি করে স্পিড নিয়মিত গোসল করে না। বিষয়টি নিয়ে তার ভক্তরাও বহুবার মজা করেছে। What's that smell? I do not stink. Don't smell me. Smell me. Do I stink? What? Nah. এমনকি একবার ট্যাটু করানোর সময়ও তার শরীরের গন্ধ নিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শুধু মানুষই নয়, একটি কুকুর পর্যন্ত তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। যদিও এসব কতটা সত্য তা নিয়ে বিতর্ক রয়েছে, তবে ইন্টারনেটে এ বিষয়টি নিয়ে অসংখ্য মিম এবং আলোচনা তৈরি হয়েছে। Sniff me. নাম্বার 9, অলিম্পিকের স্বপ্ন। স্পিড ঘোষণা দিয়েছে যে সে অলিম্পিকে অংশ নিতে চায়। বিষয়টি শুনতে অবিশ্বাস্য লাগলেও তার শারীরিক সক্ষমতা সত্যি অসাধারণ। তার 36 ইঞ্চি ভার্টিক্যাল জাম্প রয়েছে, যা অনেক NBA খেলোয়াড়ের চেয়েও বেশি। দৌড়ের ক্ষেত্রেও সে অবিশ্বাস্য দ্রুত গতির। একবার NFL ভক্তদের জন্য আয়োজিত 40 ইয়ার্ড ড্যাশ প্রতিযোগিতায় সে মাত্র 4.4 সেকেন্ড সময় নিয়েছিল, যা পেশাদার খেলোয়াড়দের গতির কাছাকাছি। 2024 সালে নভেম্বরে স্পিড পৃথিবীর দ্রুততম মানুষদের একজন নোহা লাইসের সঙ্গে 50 মিটার স্প্রিন্টে অংশ নেয়। অবাক করার বিষয় হলো সে মাত্র 0.1 সেকেন্ডের ব্যবধানে হেরে যায়, তাও কোনো ধরনের ওয়ার্ম আপ ছাড়াই। এরপর থেকে স্পিড বিশ্বাস করতে শুরু করে যে সঠিক প্রশিক্ষণ পেলে সে সত্যি অলিম্পিকে পৌঁছাতে পারবে। বর্তমানে সে নিয়মিত জিম করছে, ট্র্যাকে দৌড়াচ্ছে, আর নোয়া নাইলসও তাকে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। I believe that I could be in a Olympic for 2028. I believe that. So are you going to train to try to be in the Olympics in 2028? I got 3 years, man. Yes. I already got the speed. It's already in my legs. I just don't got the technique. Right. I have no technique. If I learn a technique, it's over. I almost be known with no technique. None at all. Whatsoever. I never ran track a day in my life. নাম্বার 8, স্পিড এবং কাই চিনেট জাপানে গিয়েছিলেন নতুন দর্শকদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে স্পিড হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সাধারণ মাথা ব্যথা মনে হলেও কয়েকদিন পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তার ডান চোখ ফুলে বন্ধ হয়ে যায় এবং অসহ্য যন্ত্রণায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান সে ক্লাস্টার হেডেক নামের একটি বিরল সমস্যায় আক্রান্ত হয়েছে। এই রোগে কয়েক ঘন্টা ধরে অসহনীয় মাথা ব্যথা হয়, যার কারণে একে অনেক সময় সুইসাইড হেডেকও বলা হয়। কয়েকদিন চিকিৎসার পরও তার অবস্থার খুব একটা উন্নতি হচ্ছিল না। ব্যথা এতটাই তীব্র ছিল যে সে মনে করেছিল হয়তো আর বাঁচবে না। প্রায় 1 মাস পর সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও স্পিড পরে জানায় সে সময় মানসিক ও শারীরিক যন্ত্রণা এতটাই বেশি ছিল যে আত্মহত্যার কথা ভেবেছিল। I literally almost, bro, chat. I almost jumped off of a fucking building, chat. I was this close to jumping off of a Japanese building, bro. I swear on my life, bro. It was that freaking bad, bro. নাম্বার 7, স্পিড সবসময় তার ভক্তদের সাহায্য করার চেষ্টা করেছে। সে নিয়মিত উপহার দেয়, গৃহহীন মানুষের খাবার এবং আর্থিক সহায়তা করে এবং অনেকের পাশে দাঁড়ায়। 2022 সালে লাইভ স্ট্রিমের সময় সে এক ভক্তের সঙ্গে পরিচিত হয় যে সদ্য ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিল এবং চিকিৎসা খরচ নিয়ে সমস্যায় ছিল। বিষয়টি জানার পর স্পিড তাকে চিকিৎসার জন্য $17,000 সহায়তা দেয়। এই ঘটনাটি তার উদারতার অন্যতম বড় উদাহরণ হিসেবে ধরা হয়। Yeah, he got on his screen. It should be there. It should be there, okay? I'm taking slips right now, bro. Seriously, bro. Hey, bro, have a nice day. All right, no, bro? Yeah, have a nice day, dude. All right. You are an absolute W. Nah, bro, Bye, you're dude. good, bro. You have a nice mom and dad, bro. Seriously. Bye. Peace out. নাম্বার 6 রয়েছে এমন একটি স্টান্ট যা প্রায় তাকে পঙ্গু করে দিয়েছিল। 2024 সালে স্পিড জানতে পারে যে একদিনে সবচেয়ে বেশি ব্যাকফ্লিপ করার বিশ্ব রেকর্ড হলো 1008টি। সে সিদ্ধান্ত নেয় এই রেকর্ড ভাঙার চেষ্টা করবে, আর লাইভ স্ট্রিমে চ্যালেঞ্জ শুরু করার পর মাত্র 2 ঘন্টায় সে 250টি ব্যাকফ্লিপ সম্পূর্ণ করে। ধীরে ধীরে সে 660টি ব্যাকফ্লিপ পর্যন্ত পৌঁছে যায় এবং রেকর্ডের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু টানা এত শারীরিক চাপ তার শরীর সহ্য করতে পারেনি। 13 ঘন্টা পর তার শরীর কার্যত ভেঙে পড়ে। সে আর পা নাড়াতে পারছিল না। বিভিন্ন থেরাপি ও চিকিৎসার চেষ্টা করা হলেও কোনো কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হয়। পরবর্তী 2 দিন সে পুরোপুরি নিখোঁজ ছিল। কেউ জানতো না তার কি অবস্থা। 4 দিন পর ফিরে এসে স্পিড জানায় ঘুম থেকে ওঠার পর সে শরীর নাড়াতেই পারছিল না। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সে ভেবেছিল হাসপাতালে যেতে হবে। As soon as I woke up, after I did 660 backflips,
As soon as I opened up my eyes, like I try to like get up. I could not move. I genuinely could not move. Like my whole body was like, I thought I had to go to the hospital. নাম্বার 5 নম্বরে রয়েছে এমন একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা। অনেক ভক্ত মজা করে বলেন স্পিডের ওপর যেন গাড়ি দুর্ঘটনার অভিশাপ রয়েছে, কারণ সে যখনই কোনো গাড়ির সঙ্গে যুক্ত হয় তখনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ায় তার বাসে অন্য একটি গাড়ি ধাক্কা দিয়েছিল, আবার এক ভক্ত তার গাড়ি দেখাতে এসে দুর্ঘটনার শিকার হয়েছিল। এমনকি এক মোটরসাইকেল আরোহী ভক্ত স্পিডের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিল। তবে সবথেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে 2024 সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডে। লাইভ স্ট্রিমিং চলাকালীন স্পিড একটি টুকটুক চালানোর অনুমতি পায়, কিন্তু চালানোর কয়েক সেকেন্ডের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত সে বড় ধরনের আঘাত পায়নি। পরে ক্ষতিপূরণ হিসেবে টুকটুকের মালিককে $20,000 দিয়ে নতুন একটি টুকটুক কিনে দেওয়ার ব্যবস্থা করে। Wait, hold on, stop. নাম্বার 4-এ রয়েছে আরেকটি বিপজ্জনক ঘটনা। 2022 সালে স্পিড ইউরোপ ভ্রমণ করতে শুরু করে এবং পুরো যাত্রা লাইভ স্ট্রিমিংয়ে দেখাতে থাকে, কিন্তু জনপ্রিয়তার কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জার্মানিতে ভক্তরা তাকে রাস্তায় ঘিরে ফেলে, সর্বত্র অনুসরণ করতে থাকে, এমনকি কেউ একজন তার দিকে মৃত ইঁদুরও ছুঁড়ে মারে। আর পোল্যান্ডে এক ভক্ত হঠাৎ তার কাছে এসে অদ্ভুত আচরণ করে। স্কটল্যান্ডে কিছু ভক্ত তার চলন্ত গাড়ির ওপর উঠে পড়ে, কিন্তু সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় নরওয়েতে। একটি দোকানের ভেতরে থাকার সময় কিছু ভক্ত তার লাইভ স্ট্রিমিং দেখে অবস্থান শনাক্ত করে ফেলে এবং বাইরে ভিড় জমাতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে এবং স্পিড বুঝতে পারে যে সে সত্যি বিপদে পড়েছে। নরওয়েতে ভক্তদের ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির সময় স্পিডের গোড়ালিতে মারাত্মক চোট লাগে, যার ফলে সে আর হাঁটতে পারছিল না। বাধ্য হয়ে তার নিরাপত্তা রক্ষীরা তাকে কাঁধে তুলে ভিড়ের মাঝ দিয়ে বের করার চেষ্টা করেন, কিন্তু সেটাই বড় ভুল প্রমাণিত হয়। উন্মত্ত ভক্তরা তাকে ঘিরে ধরে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকি কিছু ভক্ত তার মাথা থেকে চুল পর্যন্ত ছিঁড়ে নিয়ে যায়। কি একটা অবস্থা! পরে সেই চুল অনলাইনে নিলামে বিক্রি করা হয় প্রায় $1,700। এই ঘটনার পর স্পিড ইউরোপ ভ্রমণ নিয়ে হতাশ হয়ে পড়ে এবং এরপর থেকে মূলত এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করতে শুরু করে। নাম্বার 3, এমন একটি ভুল মাউস ক্লিকের কারণে স্পিডের প্রায় $4 লাখ খরচ হয়ে গিয়েছিল। 2023 সালের মে মাসে স্পিড লাইভ স্ট্রিমিং এ রোবলক্স খেলছিল। সেখানে তাকে এক ভক্ত শ্রেকের মুখওয়ালা একটি ভার্চুয়াল শার্ট কেনার অনুরোধ করে। শার্টটির দাম ছিল 18 মিলিয়ন রোবলক্স, যা বাস্তব অর্থে প্রায় $2,25,000 সমান। প্রথমে স্পিড বিষয়টি নিয়ে মজা করছিল এবং কেনার ভান করছিল, কিন্তু অসাবধানতাবশত সে সত্যি আইটেমটি কিনে ফেলে। এত বিশাল অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়ায় সে হতবাক হয়ে যায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। মাত্র 2 সপ্তাহ পর আরেকটি রোবলক্স আইটেম কেনার সময় সে আরো প্রায় $1.5 লাখ খরচ করে বসে। ফলে দুইটি ভুল সিদ্ধান্তে তার মোট খরচ হয়ে দাঁড়ায় প্রায় $4 লাখ, বাংলা টাকায় প্রায় 5 কোটি টাকা। Did I just spend 18 million Robux on this shirt? What am I doing? There's no way, bro. There's no way. There's no way, bro. There's no way. There's no way. There's no way. Say you swear to God. Say you swear to God. Put that on Allah. Say, put that on Allah. Say wallahi, bro. Say wallahi. 2 নম্বরে রয়েছে স্পিডের সবথেকে বড় আসক্তি, ক্রিস্টিয়ানো রোনালদো। স্পিড নিজেকে রোনালদোর সবথেকে বড় ভক্তদের একজন বলে মনে করে। ছোটবেলা থেকেই সে রোনালদোকে অনুসরণ করত এবং ধীরে ধীরে তার প্রতি এক ধরনের আবেগ তৈরি হয়। এই আবেগের কারণে স্পিড রোনালদো সম্পর্কিত অসংখ্য জিনিস কিনতে শুরু করে। স্বাক্ষর করা আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে নিজের শরীরে রোনালদোর ট্যাটু পর্যন্ত করিয়েছে সে। শুধু ট্যাটুতে তার খরচ হয়েছে প্রায় $2,000। এছাড়া রোনালদো থিমের একটি বিশেষ ঘড়ি, একটি ডায়মন্ড চেনও কিনেছিল, যার প্রতিটির দাম ছিল প্রায় $50,000। কিন্তু এসবের পরও তার রোনালদো প্রেম থামেনি। 2024 সালের শুরুতে সে সব থেকে ব্যয়বহুল 3টি সিদ্ধান্ত নেয়। একটি বিশেষভাবে কাস্টমাইজ করা রোনালদো থিমের ল্যাম্বরগিনি হুরাকান কিনে ফেলে, যার জন্য তার প্রায় $5 লাখ খরচ হয়। গাড়িটির প্রতিটি অংশে রোনালদোর প্রভাব ফুটে উঠেছিল।
নাম্বার 1, শুরুতে কেউ স্পিডকে বিশ্বাস করতো না, এমনকি তার নিজের মাও না। মাত্র 9 বছর বয়সে স্পিড প্রথম ইউটিউব ভিডিও আপলোড করে। তখন থেকে তার স্বপ্ন ছিল একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। বছরের পর বছর সে ভিডিও বানিয়েছে, লাইভ স্ট্রিমিং করেছে, কিন্তু প্রায় কেউ তার কন্টেন্ট দেখতো না। জীবিকা চালানোর জন্য সে একটি বৃদ্ধাশ্রমে স্বল্প বেতনে চাকরিও করেছিল। সেখানে খাবার পরিবেশন সহ বিভিন্ন কাজ করত। সে আয়ের টাকায় জমিয়ে ভালো ক্যামেরা এবং সরঞ্জাম কেনার চেষ্টা করত। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করে। মানুষ লক্ষ্য করতে থাকে যে সে সবসময় লাইভে থাকে। অল্প কিছু দর্শক থেকে শুরু করে তার দর্শক সংখ্যা দ্রুত বাড়তে থাকে, কিন্তু জনপ্রিয়তা বাড়লেও আশেপাশের মানুষ তাকে গুরুত্ব দিত না। তার বন্ধুরা বলতো ইউটিউব করে সে কখনো সফল হতে পারবে না। এমনকি যখন তার চ্যানেলে 6 লাখ সাবস্ক্রাইবার হয় তখনও তার মা বিষয়টি গুরুত্ব দেননি। কিন্তু স্পিড এসব নেতিবাচক কথাকে হতাশা হিসেবে নয়, বরং প্রেরণা হিসেবে গ্রহণ করে। সে প্রতিদিন লাইভ স্ট্রিমিং চালিয়ে যায়, বড় বড় স্ট্রিমারদের সঙ্গে কাজ করতে শুরু করে এবং নিজেও গান প্রকাশ করতে থাকে। তার অনেক গান টিকটক এবং ইউটিউবে ভাইরাল হয়ে যায়। অবশেষে 2022 সালের মধ্যে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 6 লাখ থেকে 1 কোটিতে পৌঁছে যায়, আর 2024 সালে সেই সংখ্যা 3 কোটিরও বেশি হয়ে যায়। শুধু তাই নয়, সে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমারে পরিণত হয়। তার সম্পদের পরিমাণ কয়েক কোটি ডলারে পৌঁছে যায় এবং সে স্ট্রিমার অব দ্য ইয়ার পুরস্কার জিতে নেয়। তো আশা করি আজকের ভিডিও থেকে আইশো স্পিড সম্পর্কে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।